সেদিন একটা জিনিস দেখতে গিয়ে বেশ অবাক হলাম। বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার জন্য তৈরি করা একটা স্টাডি গাইড ঘাঁটতে ঘাঁটতে এমন একটা প্রশ্নের মুখোমুখি হলাম যেটা নিয়ে একটু ভাবা দরকার। প্রশ্নটা দেশ চালানোর মূলনীতির সঙ্গে সরাসরি জড়িত। আর গাইডটা ছিল জানেন কে নিয়ে? আধুনিক বাংলা সাহিত্য। তো চলুন আজ আমরা এই নিয়েই কথা বলি। হ্যাঁ, প্রশ্নটা ঠিক এটাই। দেশের ভবিষ্যৎ যারা চালাবেন সেই নেতাদের কেন উপন্যাস বা কবিতা পড়তে হবে? মানে আইন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এগুলো তো লাগবেই, তাই না? এগুলো তো আবশ্যক। কিন্তু সাহিত্য কেন? ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না? চলুন আজ এর গভীরে গিয়ে দেখি। তো ওই স্টাডি গাইডটাতে একটা বেশ ফর্মাল উত্তর দেওয়া আছে। বলা হচ্ছে সাহিত্য নাকি নিজেকে আর অন্যকে চিনতে শেখায়, আমাদের চিন্তার জগৎটাকে আরও বড় করে তোলে। কিন্তু সবচেয়ে জরুরি যে পয়েন্টটা সেটা হলো সাহিত্য নাকি সেই মানুষগুলোকে চিনতে সাহায্য করে যাদের সেবা করার জন্যই তো একজন কর্মকর্তা নিযুক্ত হবেন। মানে যাদের জন্য কাজ, তাদেরকে যদি না চেনা গেল। কিন্তু কথা হলো এই চেনা বা বোঝাটা ঠিক কেমন? রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার কবিতাটার কথা একবার ভাবুন তো। রাজামশাই চাইলেন ধুলো থেকে বাঁচতে, আর তার লোকেরা কি করল? চামড়া দিয়ে গোটা পৃথিবীটাকেই মুড়ে দিল। ভাবা যায়? ফলাফল কি হলো? আরে, ধুলার সমস্যা মেটাতে গিয়ে তো পুরো পৃথিবীটাই একাকার। ওই গাইডটা ঠিক এই কথাটাই বলছে। সাহিত্য আমাদের শেখায় জগৎটাকে তার আসল রূপে দেখতে, মানে ওই ধুলা বালির সহ। এটা আমাদের শেখায় যে শুধু ওপর সমাধান খুঁজলে চলবে না, সমস্যার একেবারে গভীরে যেতে হবে। তো চলুন এবার আমরা দেখি বাংলা সাহিত্য ঠিক কিভাবে এই গভীর দৃষ্টিটা তৈরি করতে সাহায্য করে। তো সবার আগে আমরা দেখব সাহিত্য কিভাবে একটা দেশ আর তার মানুষের আত্মার একটা আয়নার মতো কাজ করে। আর এই যাত্রায় আমাদের প্রথম পথপ্রদর্শক কে জানেন? বাংলা সাহিত্যের এক কিংবদন্তি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নামটা শুনলেই কেমন একটা শান্ত স্নিগ্ধ অনুভূতি হয়, তাই না? তিনি তো বিখ্যাত তার উপন্যাস আর ছোট গল্পের জন্য। কিন্তু তার লেখার আসল জাদুটা কোথায়? দেখুন, তার লেখায় কিন্তু কোনো চাকচিক্য নেই, কোনো আড়ম্বর নেই, একদম সাদামাটা। তিনি জীবনটাকে ঠিক যেমন দেখেছেন ঠিক সেভাবেই ক্যানভাসে এঁকেছেন। আর তার আসল শক্তিটাই ছিল ওই শব্দ দিয়ে একেবারে জীবন্ত ছবি এঁকে ফেলার ক্ষমতা। তার অপরাজিত উপন্যাসের এই একটা লাইন শুনলে তার দর্শনটা পরিষ্কার হয়ে যায়। তিনি বিশ্বাস করতেন জীবনটাই আসলে একটা বিশাল রোমাঞ্চ। এমনকি সবচেয়ে সাধারণ একঘেয়ে জীবনও সেটাও একটা রোমাঞ্চ। বাংলার গ্রামের অতি সাধারণ মানুষগুলোর জীবনের ভেতরে যে একটা অসাধারণ গল্প লুকিয়ে আছে, তিনি সেটাই আমাদের সামনে তুলে ধরেছেন। আর তার লেখার ক্যানভাসটা ছিল বিশাল, আর কি যে বৈচিত্র্যময়। যেমন ধরুন, আরণ্যকে আমরা পাই মানুষ আর প্রকৃতির মধ্যেকার সেই অটুট বাঁধনের গল্প। আবার পথের পাঁচালীতে ফিরে যাই শৈশবের সেই মিষ্টি বিষণ্ণ দিনগুলোতে। অন্যদিকে অশনি সংকেতের মতো উপন্যাসে তিনি তুলে ধরেছেন দুর্ভিক্ষের সময় মানুষের টিকে থাকার সেই মর্মান্তিক লড়াইয়ের কথা। এই সব মিলিয়েই তিনি বাঙালি সমাজের একটা একেবারে মৌলিক ছবি এঁকেছেন। আচ্ছা, সাহিত্য কি তাহলে শুধুই জীবনের আয়না? একদমই না। যখন কোনো সমাজ বা দেশ একটা ভয়ঙ্কর রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যায়, তখন এই সাহিত্যই কিন্তু হয়ে উঠতে পারে প্রতিরোধের সবচেয়ে ধারালো অস্ত্র। আর এই প্রতিরোধেরই একটা বিশেষ রূপ হল কাব্যনাট্য, মানে কাব্যিক নাটক। ব্যাপারটা একটু ভাবুন তো। এমন একটা নাটক যেখানে প্লট বা গল্পের চেয়েও অনেক বেশি জরুরি হল চরিত্রের ভেতরের দুনিয়াটা, তার ভেতরের দ্বন্দ্ব, তার স্বপ্ন, তার ভয়, এগুলোই মূল। আর এর একটাই লক্ষ্য, দর্শকের বিবেককে সজোরে একটা ঝাঁকুনি দেওয়া। আর এই কাব্যনাট্যের জগতে যদি কোনো উজ্জ্বল নক্ষত্রের কথা বলতে হয়, তবে তিনি হলেন সৈয়দ শামসুল হক। তাকে সব্যসাচী লেখকও বলা হতো। কারণটা কি জানেন? কারণ সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার কলম চলেনি। আর তার লেখায় তিনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেদনাদায়ক সময়টাকে ধরে রেখেছেন, আমাদের ১৯৭১-এর মুক্তিযুদ্ধ। তার দুটো উপন্যাসের কথা বলি, যেগুলো যুদ্ধের দুটো একেবারে ভিন্ন দিক আমাদের দেখায়। একদিকে নিষিদ্ধ লোবান, যেখানে এক তরুণকে হত্যার পর একটা গোটা গ্রামের শোকের গল্প বলা হয়েছে। এটা যেন একটা সম্মিলিত ট্র্যাজেডি। আর অন্যদিকে আছে নীল দংশন, এখানে একজন নিরীহ কেরানিকে বিপ্লবী কবি বলে ভুল করা হয়। এই একটা ভুলের মধ্যে দিয়েই তিনি শিল্প আর পাশবিকতার যে ভয়ঙ্কর সংঘাত সেটাকে তুলে ধরেছেন। কিন্তু ভাববেন না, প্রতিরোধের এই আগুন শুধু বাইরের মুক্ত পৃথিবীতেই জ্বলছিল না। না, কারাগারের ওই ৪ দেওয়ালের ভেতরেও জন্ম নিচ্ছিল অসাধারণ সব প্রতিরোধের শিল্পকর্ম। এবার যে গল্পটা বলবো সেটা নাট্যকার মুনির চৌধুরীর। ভাষা আন্দোলনে যোগ দেওয়ার অপরাধে তাকে জেলে পোড়া হয়। সালটা ছিল ১৯৫৩।
জেলের ভেতরে বসেই তাকে অনুরোধ করা হলো ভাষা দিবস নিয়ে একটা নাটক লিখতে হবে। তিনি লিখলেন কবর। জানেন, এটাই ছিল পূর্ব বাংলার প্রথম প্রতিবাদী নাটক। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো নাটকটা মঞ্চস্থ হয়েছিল ওই কারাগারের ভেতরেই। একবার ভাবুন তো, কি অসাধারণ সাহস। চলুন আবারও সৈয়দ শামসুল হকের কাছে ফেরা যাক। তার বিখ্যাত নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় এর মূল আইডিয়াটা কিন্তু ওই শিরোনামের মধ্যেই লুকিয়ে আছে। একটা পুরো গ্রাম যারা অধীর আগ্রহে মুক্তিযোদ্ধাদের আসার অপেক্ষা করছে, তাদের মনের ভেতর একই সঙ্গে ভয়, প্রচণ্ড উত্তেজনা, আবার মুক্তির একটা তীব্র আশা। স্বাধীনতার ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা একটা গোটা জাতির মানসিক অবস্থাটাকেই তিনি যেন এখানে বন্দী করেছেন। তো এতগুলো শক্তিশালী উদাহরণ দেখার পর চলুন আমরা একেবারে শুরুতে যে প্রশ্নটা করেছিলাম সেখানে ফিরে যাই। শেষ পর্যন্ত একজন সরকারি কর্মকর্তার কেন সাহিত্য পড়াটা এত জরুরি? উত্তরটা আসলে বেশ সহজ, আবার গভীরও। দেখুন, ফ্যাক্টস বা তথ্য আমাদের হাতে একটা ম্যাপ ঝরিয়ে দিতে পারে, কিন্তু গল্প আমাদের সেই ম্যাপের মাটিতে হেঁটে চলার অনুভূতিটা দেয়। ডেটা দেখে হয়তো দারুণ পলিসি বানানো যায়, কিন্তু যে মানুষদের জন্য পলিসি, তাদের গল্পটাই যদি না বোঝা যায়, তাহলে তো সেই পলিসিটাই অর্থহীন, তাই না? সাহিত্য ঠিক এই কাজটাই করে। এটা দেশের ভাবী নেতাদের মনে সেই গভীর সহানুভূতি আর মমত্ববোধ তৈরি করে, যা হাজারটা পরিসংখ্যানের চার্ট বা গ্রাফও দিতে পারে না। সাহিত্যই তাদের পরিচয় করিয়ে দেয় সেই জাতির আসল আত্মার সঙ্গে, তাদের সংগ্রাম আর স্বপ্নের সঙ্গে, যাদের সেবা করার জন্যই তারা তৈরি হচ্ছেন। আর আমার মনে হয় এই পুরো আলোচনার চূড়ান্ত উত্তরটা লুকিয়ে আছে সৈয়দ শামসুল হকের নুরুল দিনের সারা জীবনের এই একটা লাইনে। এই লাইনটা যেন মানুষের সেই অদম্য টিকে থাকার ক্ষমতা, তার ঐতিহ্য আর সেই অপরাজেয় চেতনার এক জীবন্ত প্রতীক, যাকে সাহিত্য চিরকাল অমর করে রাখে। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, একটু ভাববেন এটা নিয়ে। একটা দেশের সাহিত্য ঠিক কোন গল্পটা আমাদের শোনায়, যা তার মোটা মোটা ইতিহাসের বইগুলো কখনো শোনাতে পারে না?